নমস্কার, আমি শান্তনু। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন কাহিনী নিয়ে এসেছি। কাহিনীর নাম হাড় কাঁপানো রাত শ্মশানে। চলুন তাহলে শুরু করা যাক। চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি পা চালাও। দেখো দেখো, কোথায় গেল তান্ত্রিক? তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। কি তান্ত্রিক তো বাড়িতে নেই। ওটা কি? বাড়ির পেছনের ওই জঙ্গলে কি চকচক করছে? ওটা কি? তাই তো। ওটা কি? ওটা কি? এই খড় বলে চলো চলো গিয়ে দেখে আসি। আরে এটা তো একটা খড়গ। কিন্তু এই কালচে রঙের লেগে আছে। এই খর্ব দিয়েই হয়তো তান্ত্রিক বাচ্চাদের বলি দেয়। কি করছো? এই তান্ত্রিককে আর বাঁচতে দেওয়া যাবে না। চলো সবাই। কি বলছো? মারো মারো ওই তান্ত্রিকটা। তান্ত্রিকটাই এতদিন গ্রামের বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে বলি দিত। হ্যাঁ হ্যাঁ, মারো মারো একে। আমি কিছু করিনি। মেরো না, তোমরা মেরো না আমাকে। তুই মেরেছিস। থামলে কেন? মারো এই নরপিশাচকে। শান্ত পুড়িয়ে দাও ওকে। আমি নিরাপরাধ হওয়া সত্ত্বেও তোরা আমায় পুড়িয়ে মারলি তো। বেশ, আমি আবার ফিরে আসবো। ওখানে কাতলা মারি কাকে শ্মশান বানিয়ে দেব। কাউকে কাউকে ছাড়বো না। অন্ধকার রাত, চারিদিক কালো অন্ধকারে আচ্ছন্ন। কোথাও কিচ্ছু ঠাউর হচ্ছে না। মাথার উপরের আকাশেও আজ জমে আছে ঘন কালো মেঘ। শ্রাবণ মাসের সবে শুরু হয়েছে, তবুও এখন থেকেই যে বাদলা শুরু হয়েছে তা দেখে মনে হচ্ছে যে এবার শ্রাবণ মাসটা বেশ ভোগাবে কাতলামারি গাঁয়ের সবাইকে। রাত একটু গড়াতেই মেঘের কর্কশটা কানে এলো হরেনের। হরেন গায়ে প্রবীণ লোক, বয়স আন্দাজ 50-এর কোঠায় পড়েছে। চুলে পাক ধরেছে হরেনের। হরেন পেশায় একজন মুনিম। তার কাজ হলো গায়ের লোকের ভূত প্রেত ছাড়ানো। হরেন ঘরের ভেতরে হুঁকো ধরিয়েছিল। কিছুক্ষণ আগে হরেনের বউ লক্ষ্মী একটা হ্যারিকেন ধরিয়ে দিয়ে গেছে ঘরে। সে আলোতেই একটু পুরনো পুঁথি নিয়ে বসেছিল হরেন। এরই মধ্যে শুরু হলো বৃষ্টি আর মেঘের তীব্র গর্জন। শ্রাবণ মাসে আর নতুন কি ব্যাপার, এবার প্রায় প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল গায়ে। দমকা শীতল হাওয়ায় হ্যারিকেন নিভু নিভু হওয়ার জোগায়। হরেন হুঁকো ছেড়ে হ্যারিকেনটা হাতের কাছে নিয়ে এলো। এমন সময় ঘরের বাইরে থেকে শোনা গেল যে কে যেন ডাকছে হরেনকে। হরেন দাদা, ও হরেন দাদা, বাড়িতে আসো। ও হরেন দাদা, হরেন দাদা। কারোর ডাক শুনে হ্যারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে এলো হরেন। সামনের দিকে হ্যারিকেনটা ধরতেই তার উজ্জ্বল আলোটা গিয়ে পড়ল কারোর মুখের ওপরে। উঠোনে বৃষ্টি মাথায় নিয়েই দাঁড়িয়ে আছে সে। হরেন দেখলো পচা দাঁড়িয়ে। পচা এত রাতে এই বৃষ্টি বাদল মাথায় করে আসতে দেখে হরেনের কপালে স্বাভাবিকভাবেই ভাঁজ পড়ল। হরেন বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কি রে পচা, এত রাতে আমার বাড়িতে কিছু হয়েছে নাকি? বউয়ের কিছু হয়েছে?
পচার বউ দীপালি সন্তান সম্ভবা, 8 মাসের ভরা পোয়াতি সে। কাজেই স্বাভাবিকভাবেই এত রাতে পচাকে ছুটে আসতে দেখে হরেনের সর্বপ্রথম ওর বউ দীপালির কথাটাই মাথায় এসেছে। হরেনের কথা শুনে পচা ওর মাথাটা দুদিকে নাড়িয়ে বলল, না না কাকা, বউ ভালো আছে, ঘুমোচ্ছে এখন। বলে এই ঝড় বাদলা মাথায় নিয়ে এলি কেন বাপু? হরেন এবার রোয়াকে উঠে দাঁড়ালো। ওর গায়ের বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে রোয়াকের মাটি। হরেন ওর বউকে উদ্দেশ্য করে বলল, ও আমার গামছাড়া দিয়া যাও তো। হরেনের বউ লক্ষ্মী কিছু সময় পর একটা গামছা এনে হরেনের হাতে ধরিয়ে আবার ঘরের ভেতরে চলে গেল। হরেন গামছাটা পচার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে মাথাটা মই চাক, নাহলে ঠান্ডা লাগবে। পচা হরিণের হাত থেকে গামছাটা নিল বটে, কিন্তু মাথা মোছার সময় পেল না। তার আগে কিছু একটা মনে পড়তেই ও বলে উঠল, কাকা, একটা বিপদ হয়ে গেছে। হরেন অবাক হয়ে বলল, বিপদ? কিসের বিপদ রে? পুরো দাদু মারা গেছে কাকা। হরেনের রাত যেন অবাক হওয়ার রাত। ও চমকে উঠে বলল, এটা কেটা মারা গেছে কইলি? পুরো সদানন্দ দাদু মারা গেছে গো। হ্যাঁ? আরে কখন মারা গেল? এই আজ বিকালের দিকে হয়েছে, কিন্তু বিপদটা তো হয়েছে অন্য জায়গায় কাকা। কেন, কি হয়েছে? কেউ তো মরা নিয়ে শ্মশানে যাইবার চাইতেছে না গো। সকলে সকলে ওই কালাশের ভয়ে। কালাশের কথা উঠতেই চুপ হয়ে গেল পচা। হরেন গুণিনের কপালেও ধরা পড়ল চিন্তার ভাঁজ। কালাশ এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই কাতলামারি গায়ে। গত কয়েক মাস ধরেই বেড়েছে তার দৌরাত্ম্য। হরেন কিছু একটা ভেবে বলল, তুই এইখানেই দাঁড়া, আমি এক্ষুনি আইতাছি। কথাটা বলেই পচাকে অন্ধকারে দাঁড় করিয়ে রেখে হ্যারিকেন হাতে হরেন ছুটল ঘরের দিকে। ঘরের ভিতরে ঢুকে এদিক সেদিক দৌড়িয়ে নিজের সাদা রঙের ঝোলাটায় কি সব তুলে নিয়ে ঝোলাটা কাঁধে ফেলে ইয়া বড় একখানা কালো ছাতা হাতে ঘর থেকে বেরিয়ে এলো হরেন। তারপর হ্যারিকেনটা পচার মুখের দিকে ধরে বলল, চল চল, আর দাঁড়িয়ে থাকিস না। বুড়ো দাদুর লাশটা তো আবার নিয়ে যেতে হবে শ্মশানে। পচা খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে রইল হরেনের দিকে। হরেনের দৃষ্টি তখন অবশ্য অন্ধকার ঘরের দিকে। হরেন একবার কি যেন ভাবলো, তারপর গলা উঠিয়ে বলল, ও ও বউ, আমি একটু বেরুলুম বুঝলে। হ্যারিকেনটা এই দাওয়ায় রেখে গেলাম, রাতে ফিরতে দেরি হবে আমার। হরেনের কথা শেষ হতে না হতেই অন্ধকার ঘরের ভেতর থেকে ভেসে এলো এক স্ত্রী লোকের কণ্ঠস্বর। কি গো, বলি এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলবে কোথায়? পচার মুখে শুনলো সদানন্দ মানে আমাদের বুড়ো দাদু মারা গেছেন বিকালে, তাকেই দাহ করতে যাচ্ছি আর। আহারে, ভালো লোকটা এমন আচমকা মরে গেল। ও আচ্ছা, যাও যাও, দেখে শুনে যেও বুঝলে। হরেন উঠোনে নামতে নামতে বলল, আচ্ছা আমি এখন আসি গো। বলে কিছু কদম এগিয়ে যেতেই পাশে পচাকে দেখতে না পেয়ে আবার পিছন ঘুরে তাকালো হরেন। দেখলো পচা হাওয়াতের মতো রোয়াকেই দাঁড়িয়ে আছে। হরেন এবার পচাকে খানিকটা ধমকে বলে উঠল, কি রে হতচ্ছাড়া, ওখানে অমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যাবি না? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এরপর রাত বাড়লে বৃষ্টি আরো বাড়বে, তখন মোড়া পোড়াতে গিয়ে ভারী বিপদে পড়তে হবে। হরেনের ধমকে পচা নড়ে চড়ে উঠে উঠোনে নামতে নামতে বলল, এই তো আসি হরেন কাকা। গ্রামের কাদামাখা পথ, সে পথে একটু বৃষ্টি হলেই জল কাদা হয়ে যায়। হরেন আর পচা সেই
কাদা মাখা পথে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলো। বুড়ো দাদুর বাড়িটা পড়ে একেবারে গায়ের শেষ মাথায়। বড্ড ভালো মানুষ ছিলেন তিনি। বয়স বেশি হওয়ার দরুনই বার্ধক্যজনিত কারণেই মারা গেলেন। কাতলামারি গাঁয়ের সবাই তাকে ডাকতো বুড়ো দাদু বলে। বুড়ো দাদু বিয়ে থা করেননি, তাই তার সব দেহ দাহ করার মতো কেউ ছিল না। কাদা মাখা পথে হাঁটতে হাঁটতে পচা হরিণকে উদ্দেশ্য করে বলে উঠল, হরেন কাকা, কালাসটা আমাদের গায়ে কি করে আইলে কোন দিন? কাতলামারি গায়ে কালাশের নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে কাতলামারি গায়ে কালাশের দৌরাত্ম শুরু হয়েছিল বহু বছর আগে। এর ইতিহাস জানে হরেন। হরেন একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, হ্যাঁ, দাসের জন্ম হয়েছিল বহু আগে। অনেক আগে এই গায়ে বাস করতো এক সন্ন্যাসী। তার নাম ছিল ভৈরব কাপালি। কাপালি ধরে কি হবে, লোকটা বড় ভালো ছিল। এই গ্রামের সকল বিপদে আপদে এগিয়ে আসে। গ্রামের লোকজন তো খুব ভালোবাসতো তাকে। কিন্তু কিছুদিন পর দেখা গেল গ্রাম থেকে ছোট ছোট শিশু উধাও হচ্ছে। গ্রামবাসীরা হাজার পাহারা দিয়েও আটকাতে পারছে না এই শিশু নিখোঁজের ঘটনা। অবশেষে সবাই মিলে একদিন জড়ো হয় ওই ভৈরব কাপালিকের বাড়ি। এর শেষ মাথায় শ্মশানের কাছে ছিল ওনার বাড়িটা। আর সময় তিনি কাটাতেন ওই শ্মশানে। গ্রামবাসীরা ভৈরব কাপালিকের বাড়ি গিয়ে দেখে তিনি নেই সেখানে। বুঝলো কোথাও বেরিয়েছেন। গ্রামবাসীরা ফিরেই আসবে, ঠিক তখনই তাদের মধ্যে কেউ একজন দেখতে পেল ভৈরব কাপালিকের ওই বাড়ির পিছনের গাছগাছড়ার আড়ালে কি যেন একটা চকচক করছে দিনের আলো। গ্রামবাসীদের তা দেখাতেই সবাই মিলে সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখলো বাড়ির পিছনের সেই গাছগাছালির আড়ালে রোদের আলোয় চকচক করছে একটা রক্ত মাখা খড়গ। অমন খড়গ সাধারণত ব্যবহার করা হয় বলির কাজে। দুয়ে দুয়ে চার করতে গ্রামবাসীদের খুব একটা দেরি হয়। এক লহমায় গ্রামবাসীদের মনের সেই পবিত্র ভাব উবে গিয়ে এখানে জন্ম নিল ক্ষোভ আর প্রতীক্ষা। ভৈরব কাপালিক ফিরে এলো দুদিন পর। অতদিনে গ্রাম সকলেই বেশ ক্ষিপ্ত হয়ে আছে ভৈরব কাপালিক। অবস্থা তখন এমন যে যখনই ভৈরব কাপালিকের দেখা পাবে তখনই তার ভবনীলা সাঙ্গ তো তাই ভৈরব কাপালিককে হাতে নাগালে পেয়ে গ্রামের মানুষ সেদিন তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। মরার আগে পর্যন্ত ভৈরব কাপালিক বলেছিল সে অমন জঘন্য কাজ করেনি, করতে সে পারে না। এ শুনে কার কথা, মানুষ সেদিন তার কোনো কথায় বিশ্বাস করে। এরপরেই আমাদের গ্রামের উপর নেমে আসে ওই কালাশের অভিশাপ। দিন পর থেকে উধাও হতে শুরু করে গ্রামের মানুষ। আমাদের গায়ের পদ্মবিলের ওই ঝিলেই পাওয়া যেতে থাকে তাদের এক একটা মৃতদেহ। পচা এতক্ষণ মন দিয়ে শুনছিল হরেনের কথা। এবার ও একটু অবাক হয়েই বলল, ওষুধা উইতে থাকে বিলের জলে বাইশা ওটা ওদের মৃতদেহ। এ তো খুন খারাপই আভাস। কে করছিল কাকা এমন কাজ? তাই খুঁজে পাইছিলা? তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। পচার প্রশ্ন শুনে ব্যঙ্গ হেসে হরেন বলে উঠল, মানুষকে পুলিশের হাতে তুলে দেওয়ান যায় রে পচা,
কিন্তু কোনো পিশাচ কিংবা কোনো আত্মাকে পুলিশে দেওয়ান যায় না রে। পচা আরো একবার অবাক হয়ে বলল, পিশাচ, আত্মা? হ্যাঁ, পিশাচই বটে। গৌরব কাপালিক মৃত্যুর আগে ছিল এক শক্তিশালী কাপালিক সাধক। রাতে মারা যাওয়ায় তার আত্মা পরিণত হয় পিশাচ। পিশাচ হওয়ার পর তার শিকারে পরিণত হয় এই কাকড়ামারি গা। তুমি কি নিজের চোখে পিশাচটা কখনো দেখছো কাকা? দেখেছি, একবার নয়, পরপর দুবার আমি দেখেছি। হরেনের কথা শেষ হতেই পচা এক প্রকার বায়না ধরেই বলল, কবে কিভাবে সেই পিশাচটা দেখছো এই ঘটনাটা কো না কাকা। হরেন একটু গম্ভীর গলায় বলে উঠল, এখন নয়, পরে একদিন শোনাবো। এখন জলদি পা চালাতো। আবারও বৃষ্টির কাদা মাখা পথের উপর প্যাঁচ প্যাঁচ শব্দ তুলে এগিয়ে চলতে লাগলো দুজোড়া পা। প্রায় বেশ খানিকক্ষণ সেভাবে চলার পর অবশেষে ওরা দুজনে এসে হাজির হলো বুড়ো দাদুর বাড়ির উঠোনে। আরে ওকে জিজ্ঞাসা করি না, দেখো। বুড়ো দাদুর বাড়িতে তখন বেশ কয়েকজন গ্রামবাসীদের আনাগোনা দেখা গেল, কিন্তু কিন্তু সকলেই কেমন যেন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আসলে ওই ভৈরব কাপালিককে বেড়ে পদ্মবিলের জলে ফেলে আসার পর থেকেই কাতলামারি গায়ে মানুষ মারা যাওয়া শুরু হয়েছে। কাজেই গ্রামের মানুষ পারত পক্ষে কেউ ঘর ছেড়ে সন্ধ্যার পর বাইরে বেরোতো না। বুড়ো দাদু মরেছিল বিকেলের পর সন্ধ্যার খানিকক্ষণ আগে। কাজেই তাকে নিয়ে সন্ধ্যার পর গ্রামের শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউই রাজি হচ্ছিল না। আবার মৃতদেহটাকে তো সেভাবে ফেলেও রাখা যায় না এখানে। তাই গ্রামের কয়েকজন মিলে সাহস করে শ্মশানে যেতে রাজি হয়, কিন্তু একা একা তারা যেতে নারাজ। পরিস্থিতি বুঝে হরেন বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমাগোর সাথে আমিও যামু শ্মশান। হরেনের কথায় ছেলে ছোকরাদের মনে বেশ একটা জোর এলো। আর আসবে নাই বা কেন, কারণ হরেন নিজেও তো একজন গুণী। কাজেই এই সব ভূত প্রেতের হাত থেকে রক্ষা পেতে গেলে হরেনই এখন একমাত্র ভরসা ওদের। সবাই হরেনের কথায় রাজি হয়ে সন্ধ্যা গড়ালেই আবছা আলোয় খাটিয়ায় দেহ নিয়ে বেরিয়ে পড়ল। বুড়ো দাদুর বাড়ি থেকে শ্মশান বেশ অনেকখানি পথ। চারজন জোয়ান ছেলে বুড়ো দাদুর সব দেহ নিয়ে আগে আগে চলেছে। তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে গায়ের আরেক লোক, মাঝে ওই 10-12 জনের আর একটা দল। সবশেষে হরেন একটা টিমটিমে হ্যারিকেন নিয়ে চলেছে সবার পিছু পিছু। সবাই একযোগে হরিবোল জয়ধ্বনি দিচ্ছে। বেশ ভালোই যাচ্ছিল সবটা, কিন্তু যেই ওদের দলটা বুড়ো পথতলার কাছে এলো তখন থেকে শুরু হলো গন্ডগোল। প্রথমে কোথা থেকে এক উন্মত্ত পাগলাটে হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল ওদের আলোগুলোকে। একেই টিপ টিপ বৃষ্টি, তার উপর দমকা হাওয়া, সাথে নিশ্ছিদ্র অন্ধকার একেবারে। ওরা সবাই বেশ ভয় পেয়ে গেল। ওই বুড়ো বটতলা থেকে বিলটা বেশ কাছে। বিলের খোলা দমকা হাওয়া এসে লাগছিল ওদের গায়ে। ওরা পাড়া গায়ের ছেলে, সেই মেঠো পথে বহুদিন পথ চলে অভ্যস্ত। কাজেই অনুমানের ওপর পথ চলতে ওদের খুব একটা অসুবিধে হলো না। ওদের পায়ের গতি দ্রুত হলো। বৃষ্টি নামছে, কাজেই দ্রুত গতিতে পৌঁছতে হবে শ্মশানে। এই বৃষ্টিতে যদি মৃতদেহ একবার ভিজে যায় তবে তা দাহ করতে গিয়ে ওদের জান একেবারে কয়লা হয়ে যাবে। তাই ওরা ওদের হাঁটার গতি বাড়িয়ে দিল আরো। কিন্তু হরিণের মনে তখন কেমন একটা অস্বস্তি জেগেছে। বারবার কেবল মনে হচ্ছে যে কেউ একজন ওদের পিছনে পিছনে আসছে যেন। হরিণ একবার পিছনে তাকালো বটে, কিন্তু কাউকে দেখতে পেল না। হরিণ
সবাইকে আরো জোরে পা চালাতে বলল। ওরা যখন শ্মশানে পৌঁছলো তখন চারদিক কালো করে শুরু হলো ঝড়। তীব্র বাতাসে ওদের দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে গেল। তার উপর 16 কলা পূর্ণ করে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। শ্মশানে একটা টিনের ঘর ছিল। ওরা লাশটাকে সেই ঘরের দাওয়ায় রেখে নিজ নিজ প্রাণ বাঁচাতে সেই টিনের ঘরে ঢুকে পড়ল। আর তখনই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো টিনের চালের ওপরে পড়ে কেমন ঝমঝম শব্দ তুলছিল। ওরা সবাই বসেছিল ওই চালা ঘরটার মধ্যে। ঘরটা অন্ধকার। হ্যারিকেনটা দরজার সামনে মিটমিট করে জ্বলছে। অদূরে রাখা হ্যারিকেনের মৃদু হলদে আলোটা ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। তাতেই ঘরের ভেতরের খানিকটা উদ্ভাসিত হয়েছে। সেভাবেই অনেকক্ষণ কেটে গেল। ওরা সবাই চুপ করেই বসেছিল। হরেনের গলা শুকিয়ে উঠছিল দেখে হরেন একটা সিগারেট জ্বালিয়ে টান দিল। হরেন সিগারেটের ধোঁয়াটা সবে বাতাসে ছেড়েছে, এমন সময় শুনতে পেলাম একটা শব্দ। কেমন একটা কড়মড় করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। অনেকটা ওই হাড় চিবিয়ে খেলে যেমন হয় তেমন শব্দ। প্রথমবার হরেন তেমন একটা আমল দিল না। বাকিদের মুখ দেখে মনে হলো যে হরেন ছাড়া সে শব্দ আর কেউ শোনেনি। কাজেই নিজের ভুল ভেবে হরেন আবার মনোনিবেশ করলো সিগারেটে। সে আবার আরেকটা টান দিয়েছে সিগারেটে। তখনই আবার শুনতে পেল সেই কঠোর মতন শব্দটা। এবার আর হরেন একা নয়, বরং ঘর ভর্তি যত লোক ছিল সবাই মিলে শুনতে পেয়েছে ওই ভয়ঙ্কর শব্দটা। একবার নয়, বরং 4-5 বার। সকলেই বেশ ভয় পেয়ে গেল। যদিও শ্মশানে এইসব অতিপ্রাকৃত ঘটনা স্বাভাবিক, তবুও ভয় ওদের পিছু ছাড়ল না। হরেন সকলকে হাতের ইশারায় চুপ করতে বলে টিপ টিপ পায়ে ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়ালো। বাইরে তখন জমাট বাঁধা অন্ধকার। আকাশ ফুঁড়ে নেমেছে বৃষ্টির ঢল। প্রথমে সামনের দিকটা স্পষ্ট দৃষ্টিগোচর না হলেও একটু পর বিদ্যুতের আলোক ঝলকানিতে দেখতে পেল একটা বিভৎস দৃশ্য। হরেন দেখল ঘরের দাওয়ায় যেখানে বুড়ো দাদুর লাশটা রাখা হয়েছিল সেখানে সেই লাশের উপর উবু হয়ে বসে আছে কালো মতন একটা শরীর, যার দেহের সবটাই কেবল কালো কুচকুচে। সেই কালো কুচকুচে দেহটা উবু হয়ে বসে কি যেন করছে। ঘটনাটা বুঝতে বিন্দু মাত্র দেরি হলো না হরেনের। হরেন দ্রুত ঘরে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে সকলকে জপ করতে বলল। বাইরে থেকে তখন ভেসে আসছে বাতাসের সুর সুর শব্দ। একটু পরে বৃষ্টির মাঝে শোনা গেল এক তীক্ষ্ণ জান্তব আত্মচিৎকার। সেই হুঙ্কার শুনলে বুকের রক্ত জল হয়ে যায়, কিন্তু ওরা ওদের জল থামালো না। অনেকক্ষণ পর বৃষ্টি একটু কমলেও বাকিদের ঘরে থাকার নির্দেশ দিয়ে হরেন ঘরের বাইরে বেরিয়ে এলো। হরেন দেখল হ্যারিকেনটা ঝোড়ো হাওয়ার দাপটে নিভে গেছে। হরেন দেশলাই দিয়ে আবার জ্বালালো সেটা। তারপর লাশের দিকে ধরতেই দেখলো খাটিয়ায় লাশটা আগের মতোই সাদা কাপড়ে পড়ে আছে। লাশের কাছে কেউ নেই। সেই কালো মতন জিনিসটাকে আর দেখতে পেল না হরেন। সবাইকে ডাক দিতে সবাই বাইরে বেরিয়ে এলো। দলের মধ্যেকার এক ছোকরা জিজ্ঞেস করলো,
কাকা তখন অমন আমাদের জব করতে বললে কেন? আর এই কটর মটর শব্দটাই বা আসছিল কোন দিক থেকে? হরেন ওদের কিছুই বলল না, শুধু হাসি মুখে লাশের ওপরের কাপড়টা সরাতে বলল। ওরা হরেনের কথা মতো সকলে মিলে গেল লাশের সাদা কাপড়টা সরাতে। লাশের কাপড় উঠিয়ে ওরা দেখতে পেল যে বড় দাদুর লাশটা সেখানে নেই। পুরো দেহ উধাও হয়ে গেছে। খাটিয়ায় পড়ে আছে কেবল শুধু হাড়গোড় আর এক খণ্ড দলা পাকানো মাংসপিণ্ড। সেই দৃশ্য দেখে উপস্থিত সকলের মধ্যে হুলস্থুল বেঁধে গেল। সকলে দৌড়ে আবার সেই চালা ঘরে এসে হরেনের পেছনে এসে দাঁড়ালো। তখনই দূর থেকে শোনা গেল কারোর অপার্থিব হাসির শব্দ। হরেন বুঝল যে সে উঠ পেতে আছে ওদের ধরবে বলে। হরেনের মনে পড়ল যাওয়ার সময় তো ওদের ওই বিলের পাশ দিয়ে ফিরতে হবে। কথাটা ভেবেই গলাটা কেমন শুকিয়ে এলো হরেনের। হরেন স্পষ্ট বুঝতে পারল পিশাচটা ওদের শিকার করবে বলে ওত পেতে আছে। একটা মোড়া খেয়ে ওর পেট ভরেনি, ও আরো মোড়া চায়, আরো মানুষ চায় সে। কিন্তু এরপর কি ঘটবে? হরেন কি পারবে সেই পিশাচের হাত থেকে বাঁচতে? অনেক ভেবে চিনতে হরেন সিদ্ধান্ত নিল যে বাকি রাতটুকু ও গ্রামবাসীদের নিয়ে এই টিনের ঘরেই কাটাবে। তাই সকলকে একসাথে নিয়ে হরেন হ্যারিকেনটা নিয়ে আবার ঢুকলো টিনের ঘরটায়। তখন দলের মধ্যে গুনগুন শুরু হয়ে গিয়েছে। হরেন সবাইকে চুপ করিয়ে গম্ভীর গলায় বলে উঠল, শোনো সবাই, আজ রাতটা আমরা সকলে এই ঘরেই কাটাবো। সকাল হলে যে যার বাড়ি ফিরা যাবো। সেই ছোড়া ছোকরাদের দলের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, কেন কাকা, এখন বাড়ি গেলে কি বলবো? আর বুড়ো দাদুর লাশটাও তো নেই, আর সেইটাই তো দাহ করতে বলবো। হরেন আবারও চুপ থেকে গম্ভীর গলায় বলল, দাদুর লাশটা থাকলে এত চিন্তার কিছু ছিল না, বুঝলে? তোমরা তো নিজের চোখে দেখলে যে লাশটা নেই। তাহলে তোমরাই বলো কোথায় গেল সেটা। আরে এমনি তো আর আস্ত একটা লাশ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, তাই না? ওই কালাসের কাজ। আমি নিশ্চিত বড় পিশাচ কালাসটা এখনো আমাদের আশেপাশে কোথাও মত পেতে আছে। আমি খুব ভুল না হয়ে থাকি, তবে আমার মনে হয় ওই নর পিশাচটা আমাদের মধ্যে থেকে কাউকে নিয়ে যেতে চায়। একটা মরা খেয়ে ওর স্বাদ মেটেনি, ও আরো মরা চায়। হরেনের কথা শেষ হতেই সকলে একে অপরের দিকে তাকালো। হরেনের প্রতি ওদের যথেষ্ট বিশ্বাস আছে। সকলেই চুপ হয়ে বসে রইল। ঘরের ভেতরের নিস্তব্ধতা আরো বাড়ছে। হরেন এক মনে জপ করে চলেছে। ওদিকে হ্যারিকেনের আলোটাও নিভু নিভু করছে। তেলটা বোধহয় শেষ হয়ে এসেছে হ্যারিকেনের। তখনই নিজেদের মধ্যেকার ভয়টা কমাতেই পচা বলে উঠল, ও হরেন কাকা, এইভাবে চুপচাপ বসে থাকলে তো বুকের ভিতর ভয়টা আরো বাড়তেছি। বলছিলাম কি, এখন গল্প বলো না গো, এক কাজ করো, কালাশের প্রথম ঘটনাটাই না হয় শোনাও গো। পচার কথা শুনে হরেন চোখ খুলল। হ্যারিকেনের নিভু নিভু আলোয় দেখল যে সত্যিই সবাই ভয়ে জড়সড় হয়ে বসে আছে। হরেন সবার ভয় কমাতেই গলা খাঁকারি দিয়ে বলে উঠল, বেশ বেশ, যখন ঘটনাটা শুনতেই চাইছো তখন বলছি।
বিশ্বাসটার সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল এই গায়ে। সেদিন ছিল পূর্ণিমার রাত। তাতেই আকাশে জল জল করছিল পূর্ণিমার গোল চাঁদখানা। আমাদের গায়ে ওই নিবারণ নামের এক জেলে আছে। নিবারণ দুটো বিয়ে করেছে। বড় বউয়ের ঘরে ছিল এক ছেলে সন্তান, ছোট বউয়ের বয়স ছিল একেবারেই কম, কিশোরী মেয়ে ছেলে আর কি। নিবারণ প্রতি রাতে আপিল খেত, এটা ওর নেশা বলতে পারে। সে রাতেও নিবারণ আফিম খেয়ে নতুন বউয়ের সাথে শুয়ে পড়ে। পাশের ঘরেই ওর বড় বউ আর একমাত্র বছর 10 ছেলে শুয়ে আছে। নিবারণ ওর খসখসে পুরুষালী হাতটা ওর নতুন বউয়ের সুডৌল বুকের উপর রাখে। ইতিমধ্যেই আফিমের নেশা জাগতে শুরু করে দিয়েছে নিবারণের দেহের কোনায়। মাথাটা কেমন যেন আলগা হয়ে যাচ্ছিল। মাথার উপরের টিনের চালে টুপটাপ করে কি জানি পড়ে মৃদু ঝংকার তুলছে। কাঁপা কাঁপা শরীরে নিবারণ ছোট বউয়ের দিকে সরে আসে। ঝাপসা চোখে বউয়ের কোমল মুখখানি তুলে অন্য কাউকে খুঁজবার চেষ্টাও করে। মনের মধ্যে আলোড়ন ওঠে। নিবারণ লজ্জাবনত বউয়ের রক্তিম অধরে চুম্বন করার মুহূর্তে ওপাশের ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠল ওর বড়। নিমেষে মুহূর্তাত কেটে যায় নিবারণের, মেজাজ একদম খিঁচড়ে ওঠে। পরক্ষণেই কি খেয়াল হতে আলু থালু বেশেই দরজার খিল খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। অবস্নায়ুর জন্য সামান্য খিল খুলতেই সেদিন বেশ বিলম্ব হয়। আবারও একবার চিৎকার ভেসে আসে আর ভারী কিছু পতনের শব্দ হয়। কারণ বাইরে বেরিয়ে দেখে ওপাশের ঘরের দরজার বাইরে অদ্ভুত ভাবে মুখ থুবড়ে পড়ে আছে ওর বড় বউ। মাথাটা কেমন মুচড়ে বেঁকে আছে। কাছে গিয়ে নিচু হয়ে তুলে ধরতে যেতেই মাথাটা গলা থেকে আলগা হয়ে গেল। ভয়ে সঙ্গে সঙ্গে হাত থেকে ফেলে দিল। মাথায় একটু গড়িয়ে গেল মেঝেতে। গলার সাথে সামান্য অংশ লেগেছিল হয়তো। নড়াচড়ায় সেটুকুও আলগা হয়ে গেছে। এই দৃশ্য দেখে ছিলা ছেঁড়া ধনুকের ন্যায় শটাং দাঁড়িয়ে পড়ে নিবারণ। রক্ত গড়িয়ে বারান্দা বেয়ে উঠোনে পড়ছে। ভয়ে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে সে। নতুন বউ পেছন থেকে চিৎকার করে ওঠে। আশেপাশের প্রতিবেশীরা চিৎকারে ছুটে এসে ভয়ে বিহল হয়ে দাঁড়িয়ে পড়ে। পাড়া প্রতিবেশীদের মধ্যে একজন এগিয়ে এসে নিবারণের কাঁধে হাত রাখে। তারপর ঘরের ভিতরে উঁকি দিয়ে বলে, তাহলে তো ঘরে নেই রে নিবারণ। এ কথায় ঝপ করে মেঝেতে বসে পড়ে নিবারণ। উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে সেদিন রাতের ঘটনা বলে আমাদের দলের একজন। ঘটনা শুনে সকলে হক চকিয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিত্যক্ত শ্মশানের দিকে দল বেঁধে যাওয়ার জন্য তৎপর হয়। ঠিক তখনই গফুর শেখের বাড়ির দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সকলে আবার সেই দিকে ছুটে। শুধু নিবারণ আর তার নতুন বউ তার মৃত বউয়ের শরীর আগলে বসে থাকে। দূরে এক পাল শেয়াল ডেকে রাত্রি 2 প্রহরের জানান দেয়। কিন্তু নিবারণের মনে হয় কেউ যেন তাকে বিদ্রুপ করে বলছে, তোদের কারণে শাস্তি পেল না আমার বিদেয়ী আত্মা। এবার এবার মজা বোঝ। এত সহজে তোদের মুক্তি নেই। চোখে চোখে তোরা মানুষ রূপে জন্মাবি।
মধ্যরাতের দিকে সকলে সেই পরিত্যক্ত শ্মশানে উপস্থিত হয়েছে, কিন্তু নৃশংসভাবে কুবলে খাওয়া দুটো শিশুর মৃতদেহ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। সেই কালো ছায়ার মতন পিশাচটার কোনো অস্তিত্ব অব্দি পাওয়া যায়নি সেদিন। সেখানেই অবশিষ্টাংশ দেহ দুটো দাহ করা হয়। নিবারণ শত অনুরোধেও শেষবারের মতো ছেলের ওই শরীরটা দেখতে আসে। নিশ্চল ঝুপসি গাছের মতন বারান্দায় ঠায় বসেছিল, শুধু দু চোখ গড়িয়ে পড়ছিল অবিরল জলের ধারা। ছেলে আর বড় বউয়ের মৃত্যুর পর থেকে নিবারণ আর আগের মতো ছিল না। সারাদিন বারান্দায় ঠায় বসে থাকতো, বিহল চোখে উঠোন পেরিয়ে ওই পিপুল গাছের মাথা ছাড়িয়ে দূরে তাকিয়ে থাকতো সে। কখনো মেঝেতে হাত বোলাতো আর হাতে জড়ানো সেই ধুলোবালি মাথায় বোলাতো। খুব তেষ্টা পেলে আর বাজি পেলে শুধু দৌড়াতে দৌড়াতে উঠে যেত। নতুন বউ জোর করে দুটো যা হোক খেতে নিয়ে যেত রান্নাঘরে, ধরে বেঁধে কলপাড়ে নিয়ে চান করিয়েও দিত। রাতে পাশে নিয়ে জোর করে ঘুম পাড়াতো। নিবারণের যেন নিজস্বতা হারিয়ে গেছিল সেই রাতে। এর কয়েকদিন পর এক রাতে নতুন বউ একটা ধাক্কা দিয়ে ডাকে নিবারণকে, বলে, ওগো শুনছো, একটু বাইরে যাব, একটু দাঁড়াবে? বিবশ মূর্তির মতো ঘুমোচ্ছিল নিবারণ। মুখে বেশ কয়েকদিনের না কাটা দাড়ি গো কেমন অপরিচ্ছন্ন করে রেখেছে। মৃদু নাকের গর্জন জানান দিচ্ছে গভীর সত্যি। বেগের ধারণায় আর অপেক্ষা করতে পারে না নতুন। দরজার খিল খুলে কলপাড়ের দিকে এগিয়ে যায়। আকাশ সেদিন ঘোলাটে, ভাগা জ্যোৎস্না রয়েছে, তবে মেঘে ক্রমেই ডেকে যাচ্ছে। ফলে এক হলদে বিবর্ণ আলো সমগ্র চরাচরকে মায়াবী করে রেখেছে। হঠাৎ ওই উঁচু গাছের শাখাগুলো বাতাসে কেঁপে উঠছে। সেই বাতাসে যেন শীতলতা নেই, যেন ঘুমের ঘোরে হাত হালকা তাল পাখার ন্যায় হঠাৎ চমকে উঠে ঘন ঘন দুবার ব্যর্জন করে আবার নিশ্চুপ হয়ে যায়। কালপাড়ের পাশের ইদারাটার কাছে থোকা থোকা জোনাকি জ্বলছে, যেন বলছে, ভয় নেই, এই তো আমরা, আলো দেখাচ্ছি, নিশ্চিন্তে। নতুন বউ গায়েন, রাতের আধারে এমন ভয় পাওয়া অভ্যেস নেই, শুধু ছমছমে তরল অনুভূতিটুকু। কিন্তু এলো দিনের ঘটনায় নতুন বউয়ের বুকেও সেই তরল অনুভূতিটাই কেমন যেন জমাট বেঁধে আয়তনে বেড়ে উঠেছে। সে ভয়ে ভয়ে বাহ্যি ত্যাগ করে উঠে দাঁড়াতেই নজরে এলো ইদারার পিছনের দিকে খানিকটা তফাতে উবু হয়ে কেউ যেন বসে আছে। জীবিত অন্ধকার কেমন যেন জায়গাটা ঘিরে রেখেছে। ভয়ে মেরুদণ্ড দিয়ে হিমস্রোত নেমে আসে নতুন। প্রচন্ড জোরে চিৎকার করতে ইচ্ছে করছিল তা, কিন্তু অদ্ভুত ভাবে সেই চিৎকারে যেন কোনো আওয়াজ নেই। চোয়ালে ব্যথা করে ওঠে, কিন্তু আওয়াজ বার হয় না। সেই গাঢ় অন্ধকারে উবু হয়ে বসে থাকা লোকটি এবার উঠে দাঁড়ায়। তারপর খানিকটা এগিয়ে এসে হাতের ইশারা করে ডাকে নিবারণের নতুন বউ। আবার জোরে চিৎকার করতে চায় সে, কিন্তু কোনো আওয়াজ বার। মুখটা বেদান করে প্রচন্ড চেষ্টার জন্য এবার ক্ষীণ শব্দ বার হয়। লোকটি এবার আরো নিকটে সরে আসে। বিশ্রী একটা কটু মরা পচা গন্ধে সমগ্র জায়গাটা ভরে উঠেছে।
এবার পেছন থেকে কেউ তাকে স্পর্শ করে। সবাই চমকে উঠেছে, পিছু ফিরে দেখে নিবারণ। কিন্তু সেখানে কিভাবে এলো? তাকে যে ঘুমোতে দেখে এসেছে। এবার গলায় যেন আওয়াজ ফিরে এলো নতুন। তখন সে বলল, তুমি এখানে হঠাৎ? তোমাকে না দেখতে পেয়ে এলাম, আর তাছাড়াও খুব বিগ পেয়েছিল। এবার ফিরে ইদারার দিকে আঙুল তুলে বউ বলল, ওইখানটাতে কি যেন একজন ছিল, কিন্তু কিন্তু এখন তো দেখছি না। কই, কেউ নেই। আর রাতের বেলা অমন মনে হয়। চলো তো। পুরু কুচকে ওঠে নতুন বউয়ে। সে স্পষ্ট দেখেছে এখনো চোয়াল টনটন করছে, কিন্তু নতুন বউ সবচেয়ে অবাক হচ্ছে নিবারণ এত স্বাভাবিকভাবে কথা বলছে। সে দাঁড়িয়ে চিন্তা করছে দেখে নিবারণ তাগাদা দিয়ে বলল, এই চলো চলো, অনেক রাত হলো। নতুন বউ ফিরে এসে ঘরের বারান্দায় উঠে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে বিছানায় নিবারণ শুয়ে গভীর নিদ্রায় মগ্ন। সে প্রচন্ড ভয়ে পেছন ঘুরতেই দেখে এতক্ষণ যে নিবারণের সাথে সে কথা বলছিল তার মুখ কেমন জল জলে এক কদাকার পিশাচে পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রচন্ড আতঙ্কে সে চিৎকার করে ওঠে, কিন্তু আবার সেই শব্দহীন চিৎকার। এবার সেই পিশাচটা সঙ্গে সঙ্গে এক লাফে তার কণ্ঠের ধ্বনি কামড়ে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল বাড়ির বাইরে। পরের দিন ওই ভাঙা শ্মশানে খুঁজে পাওয়া যায় ছিন্ন ভিন্ন এক রক্তাক্ত মৃতদেহ। সেদিনের পর থেকে নিবারণ একেবারে পাগল হয়ে যায়। পরপর দুই বউয়ের মৃত্যু, এক সন্তান হারানো, ওটাই সহ্য করতে পারেনি সে। এই গেল একবার। কিন্তু কাকা, তুমি যে বলছিলা এইবারে পিশাচটারে দেখছো। পচার অমন উত্তেজনা দেখে হরেন ধীর গলায় বললেন, বলছি 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 একটু সবুর করো। হ্যাঁ, একটু সবুর করো তো। বলেই আবার গল্প বলা শুরু করলো হরেন। গ্রামের এমন বিপদ দেখে আমরা গ্রামবাসীরা সবাই মিলে ধর্ণা দিলাম পাশের গায়ের এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক প্রথমে অপরাগতা প্রকাশ করলেও পরে আমাদের গায়ের অমন বেহাল দশা দেখে রাজি হলেন। অমাবস্যার দিন কি সব ক্রিয়া করে ওই পিশাচকে আটকে ফেললেন ওই বীরের তলদেশে। তবে আমাদের সাবধান করে দেন যে বছরের এই একটা দিনে সে পিশাচ ওনার রক্ষা কবচ ভেঙে মুক্ত হবে। শুধু তাই নয়, ওই দিন রাতে বিলে যাওয়া একেবারে বারণ। যে যাবে সে ওই পিশাচটার শিকারে পরিণত হবে। দিনটা কেটে গেলেই পিশাচটা আবার আটকা পড়বে ওই হাওরের তলায়। হলো তাই। সেদিনের পর থেকে গ্রামের মানুষদের নিস্তার ঘটল সেই বিভীষিকার হাত থেকে। কিন্তু বছরের এই একটা দিন পিশাচ তার শিকারের জন্য জল থেকে উঠে আসে ডাকা এই কাতলা মাছ। তারপর তার শিকার ধরে আবার ডুব দেয় অতল জলে। এক নাগারে এতগুলো কথা বলে আবার একটু থামলো হরেন। এতক্ষণ ধরে কথা বলার ফলে গলাটা শুকিয়ে গেছে ওর। একটু থেমে খানিক ঢোক গিলে আবার বলতে শুরু করলো। পিশাচটার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হয় ওই পদ্ম। সেদিন ছিল পূর্ণিমা রাত। সন্ধ্যা হতেই আকাশে জল জল করছিল পূর্ণিমার গোল চাঁদখানি। আমরা কয়েক মাঝি ছিলাম ওই পদ্মা বিলের বুকে। সেবার ছিল ওই তান্ত্রিকের পিশাচটাকে বন্দি করার প্রথম বছর।
কাজেই তান্ত্রিকের সেই সতর্ক বার্তা আমাদের মনে ছিল। ওদের বলতেই এই কাতলামারি গায়ের মানুষদের আমরা প্রতিদিনের মতো নৌকা নিয়ে বেরিয়েছিলাম পদ্মবিলের বুকে। রাতেই কাল হলো আমাদের। সন্ধ্যা ঘনানোর একটু পরেই দুর্ভোগ শুরু হলো। সেদিন আমাদের নৌকার আগে চলছিল শঙ্খনীল নামের এক পানসি নৌকা। সেই নৌকাতেও মানুষ ছিল অনেক। আমরা যখন বিলের ঠিক মাঝখানে পৌঁছে গেছি তখনই আমাদের চমকে দিয়ে অবাক করে সেই ধবধবে চাঁদনি রাতে নামলো বৃষ্টি। কিন্তু আশ্চর্যের বিষয়, চাঁদটা তখনও জল করছিল ওই আকাশে, আর ওই আকাশে বিন্দু মাত্র মেঘ। পুরো আকাশ বিশ্বাস করো, আমি আমার এতগুলো বছরে কখনো অমন দৃশ্য দেখিনি। তারপর কি হলো কাকা? তারপর আমাদের চোখের সামনে ওই হাওরের জলের ভেতর থেকে উঠে এলো এক কালো শরীর, তার কালো চোখের মনি উজ্জ্বল লাল বর্ণ। সেই খালাস আমাদের চোখের সামনে সেই বাঁশি নাওরে গিলে খাইছিল। আমি সেদিন অনেক কষ্টে নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরেছিলাম। আমার সাথের মাঝিরা সেদিন আর বাঁচতে পারে, সবাই প্রাণ হারিয়েছিল ওই কালাশের হাতে। এতটুকু বলে থামে হরেন। ততক্ষণে ঘরের ভেতরের নিভু নিভু করে চলতে থাকা হ্যারিকেনটা নিভে গেছে। ঘরটা এখন পুরোপুরি ঢেকে গেছে অন্ধকারে। হরেন দেখল সামনের টিনের বেড়ার ফাঁক দিয়ে আলো আসছে। বুঝতে পারল রাতের আধার কাটতে শুরু করে দিয়েছে। হরেন সকলকে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। দেখল সত্যি রাতের আকাশ ফর্সা হয়ে আসছে আস্তে আস্তে, তবে এখনো পুরোপুরি আধার কাটেনি। বৃষ্টিটা অবশ্য থেমে গেছে। হরেন সকলের উদ্দেশ্যে বলল, চলো চলো এবার বাড়ি ফেরা যাক। এতক্ষণে সেই পিশাচটা হয়তো আবার ডুব দিয়েছে জলের তলায়। হরেনের কথায় সকলে আশ্বস্ত হয়ে দল বেঁধে ফিরতে লাগলো গায়ের মেঠো পথ ধরে। কিন্তু হরেনরা যখন সেই বুড়ো বটতলার কাছে এলো তখন বাতাসে ভর করে হরেনের কানে এলো একটা হিস হিসে কণ্ঠস্বর। আজ তোর কারণে মরাটা শান্তিতে খেতে পেলাম না। ভেবেছিলাম তোদের দলের ভেতর থেকে আর একজনকে খাবো, কিন্তু কিন্তু তোর কারণে সেটা হলো না। নিজের মন্ত্র বলে তুই ঘরের চারপাশে বন্ধ রেখে দিয়েছিলি। আজ তো বেঁচে গেলি ভাগ্য দোষে। কিন্তু শুনে রাখ, এর পরের বছর যেদিন আমি আসবো সেদিন সবার প্রথমে তোকে খাবো। মনে রাখিস কথাটা। হরেন ভয় পেল বটে, তবে কাউকে কিছু খুলে বলল না। মন্ত্র জপ করতে করতে সকলের সাথে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে।